হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2021 সাল এবং 2020 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমে 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা আলোচনা করছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, একটি নতুন পাঠ্য বিষয় হিসাবে সমাজতন্ত্রের উদ্ভবের জন্য দায়ী দুটি প্রধান উপাদান কি কি? উত্তর দেখো, 1 নম্বর হচ্ছে শিল্প বিপ্লব ও পুঁজিবাদের উদ্ভব, 2 নম্বর হচ্ছে রাজনৈতিক বিপ্লবের প্রভাব। পরের প্রশ্ন নবজাগর দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন অর্থাৎ খ প্রশ্ন, আদিম সাম্যবাদ। আদিম সাম্যবাদ কি? দেখো, আদিম সাম্যবাদী সমাজে কোনো রকম ব্যক্তিগত সম্পত্তি ছিল না। এই সমাজে কোনো রকম শ্রেণীদ্বন্দ্ব ছিল না। এই সমাজই ছিল সমগ্র উৎপাদনের মালিক। এক্ষেত্রে উৎপাদন ছিল সামাজিক উৎপাদন। এই উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের সঙ্গে সকলে এক ও অভিন্ন সম্পর্ক বর্তমান ছিল। পরের প্রশ্ন, মার্ক্সের মতানুসারে উৎপাদন সম্পর্ক কি? কার্ল মার্ক্স 19 শতকের একজন প্রভাবশালী দার্শনিক ও অর্থনীতিবিদ উৎপাদন সম্পর্কে সমাজের ভিত্তি হিসাবে চিহ্নিত করেছেন। উৎপাদন সম্পর্ককে সমাজের ভিত্তি হিসাবে চিহ্নিত করেছেন। তার মতে মানুষ প্রকৃতির সাথে তার মিথস্ক্রিয়তা এবং উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে সমাজ গঠন করে। এই উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যেকার সম্পর্কই উৎপাদন সম্পর্ক নামে পরিচিত। তারপরে প্রশ্ন, অবস্তুগত সামাজিক ঘটনার দুটি উদাহরণ। 1 নম্বর হচ্ছে ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি এবং আচার অনুষ্ঠান বস্তুগত নয়, বরং মানুষের মনের ভাবনার সাথে সম্পর্কিত। আর দ্বিতীয় হচ্ছে দেখো, নীতিশাস্ত্র এবং নৈতিকতা। নীতিশাস্ত্র এবং নৈতিকতা সমাজের সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে, কিন্তু এগুলি স্পর্শযোগ্য নয়। পরের প্রশ্ন কি আছে, দেখো দমনমূলক আইন কাকে বলে? দমনমূলক আইন হলো এমন আইন যা জনগণের মত প্রকাশ, জড়ো হওয়া এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা সীমাবদ্ধ করে। এই আইনগুলি প্রায়শই অর্থনৈতিক বিরোধের দমন করতে এবং সমালোচনা থামাতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মূল্যবোধযুক্ত যৌক্তিকতার ক্রিয়া কী? মূল্যবোধযুক্ত যৌক্তিকতার ক্রিয়া হলো এমন ক্রিয়া যা কেবল যুক্তি ও যুক্তিসঙ্গত চিন্তার উপর ভিত্তি করে নয়, বরং ব্যক্তির ব্যক্তিগত মূল্যবোধ ও নীতিবোধের দ্বারাও প্রভাবিত হয়। পরের প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ ঐতিহ্যবাহী কর্তৃত্বের সংজ্ঞা লেখো। ঐতিহ্যবাহী কর্তৃত্ব হলো এমন এক ধরনের কর্তৃত্ব যা ঐতিহ্য, রীতিনীতি এবং প্রথার দ্বারা গৃহীত হয়। এই ধরনের কর্তৃত্ব নেতৃত্ব প্রশ্ন করা হয় না এবং অনুসারীরা তাদের নেতাদের প্রতি আনুগত্য প্রদর্শন করে, কারণ এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। তারপরে 2020 সালের প্রশ্নপত্রের সমাধান আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল দরকার হয়, অর্থাৎ তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। প্রোলেতারিয়াত বলতে কী বোঝো? উত্তরটা দেখো, প্রোলেতারিয়াত বলতে বোঝায় আধুনিক পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী। এই শ্রেণীর মানুষদের উৎপাদনের উপাদানের মালিকানা থাকে না, বরং তারা নিজেদের শ্রমশক্তি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। পরে কি বলা হচ্ছে, দেখো উদ্বৃত্ত মূল্য বলতে কী বোঝো? উদ্বৃত্ত মূল্য বলতে বোঝায় শ্রমিকদের দ্বারা উৎপাদিত মূল্যের এবং তাদের মজুরির পার্থক্য। তারপরে দেখো এখানে মার্ক্সবাদী অর্থনীতিতে শ্রমিকরা তাদের শ্রমের মাধ্যমে পণ্য তৈরি করে, এই পণ্যগুলি বাজারে বিক্রি করে মূল্য তৈরি করে, কিন্তু শ্রমিকরা এই মূল্য পুরোটা পায় না। মূলধনীরা অর্থাৎ যারা উৎপাদনের উপাদানের মালিক শ্রমিকদের মজুরি দেয়, যা তাদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয়। মজুরির বাইরে যে অতিরিক্ত মূল্য তৈরি হয় তা উদ্বৃত্ত মূল্য হিসাবে পরিচিত। পরের প্রশ্ন, সংশোধনমূলক বা পুনরুদ্ধারকারী আইন কি? সংশোধনমূলক বা পুনরুদ্ধারকারী আইন হলো এমন আইন যা বিদ্যমান আইনের ত্রুটিগুলি সংশোধন করে বা পুনরুদ্ধার করে। এই আইনগুলি বিদ্যমান আইনের কিছু অংশ পরিবর্তন
তারপরে নতুন ধারা যুক্ত অথবা পুরনো আইনটি বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে পারে। পরে প্রশ্ন আছে উপরিষদ কি? উৎপাদিকা শক্তির পরিবর্তনশীলতা যে উৎপাদন সম্পর্কের ভিত্তি তৈরি করে তার উপর নির্ভর করে গড়ে যা মার্ক্সীয় পরিভাষায় উপরিষদ। পরের প্রশ্ন যৌথ বিবেক কি? যৌথ বিবেক হলো এক ধরনের নৈতিক জ্ঞান যা কোনো গোষ্ঠী বা সমাজের সকলের সদস্যের মধ্যে বিদ্যমান থাকে। এটি ব্যক্তিগত বিবেকের থেকে আলাদা, কারণ এটি গোষ্ঠীর রীতিনীতি, নিয়মকানুন এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি হয়। পরের প্রশ্ন দ্য ডিভাইন অফ লেবার ইন সোসাইটি, ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটির রচয়িতা এমিল ডুরখেইম। পরের প্রশ্ন আছে ম্যাক্স হেবারের যে কোনো একটি বইয়ের নাম। দেখো প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র এবং মূলধনবাদের আত্মা। তারপরে প্রশ্ন বর্গীর জয়ের দাগের প্রশ্ন দেখো কি আছে, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও। সমাজতন্ত্র বলতে মধ্যযুগীয় ইউরোপে বিদ্যমান এক ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থায় জমি ছিল সম্পদের প্রধান উৎস এবং জমির মালিকানাকে কেন্দ্র করে সমাজে বিভিন্ন শ্রেণীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর দেখো বিধিসম্মত আইন নির্ভর কর্তৃত্বের একটি উদাহরণ দাও। বিধিসম্মত আইন নির্ভর কর্তৃত্ব বলতে বোঝায় এমন এক কর্তৃত্ব যা আইনের দ্বারা প্রতিষ্ঠিত এবং আইনের মাধ্যমে কার্যকর হয়। এই ধরনের কর্তৃত্বে ক্ষমতা এবং কর্মকাণ্ড আইনের অধীনে সীমাবদ্ধ থাকে এবং নিরপেক্ষভাবে আইনের দ্বারা প্রতিষ্ঠিত এবং আইনের মাধ্যমে কার্যকর করা হয়। এই ধরনের কর্তৃত্ব, ক্ষমতা ও কর্মকাণ্ড আইনের অধীনে সীমাবদ্ধ থাকে এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করা হয়। পরের প্রশ্ন কি আছে, মার্ক্সের মতানুসারে শ্রেণী কি? মার্ক্সীয় দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রেণীর ধারণা। মার্ক্সের মতে সমাজের মৌলিক গঠন, ঐতিহাসিক পরিবর্তন শ্রেণী সংগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, যা উৎপাদন ব্যবস্থার বিভিন্ন শ্রেণীর অবস্থান এবং স্বার্থের বিরোধ থেকে উদ্ভূত হয়। তারপরে দেখো পরের প্রশ্ন, ক্ষমতা কি? ক্ষমতা হলো একটি জটিল ধারণা যা বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যায়। সাধারণভাবে বলতে গেলে ক্ষমতা হলো কাজ করার, প্রভাব বিস্তার করার, নিয়ন্ত্রণ করার অথবা পরিবর্তনে আনার সামর্থ্য। তারপর দেখো কার্ল মার্ক্সের লেখা একটি বইয়ের নাম। ডাস ক্যাপিটাল কার্ল মার্ক্সের লেখা একটি বইয়ের নাম।